We have not suppressed the news. We have already declared in the parliament that around 27,000 people have died by starvation. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে যাচ্ছি। বহুল আলোচিত এই দুর্ভিক্ষ নিয়ে বাংলাদেশে মূলত দু ধরনের মতাদর্শ আছে। একটা মুজিবপন্থী বা যারা মুজিববাদে বিশ্বাস করে বা যারা আওয়ামী রাজনীতি করে তাদের এক ধরনের মতবাদ, এবং আরেকটা যারা আওয়ামী লীগ বিরোধী বা এন্টি আওয়ামী লীগ তাদের ভাষ্যমতে তাদের মতবাদ। সো আমরা আজকে বেসিক্যালি এই ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নয়, আমরা দু ধরনের মতবাদ বা দু ধরনের মতাদর্শ নিয়ে কথা বলবো এবং আমরা নিজেরা এই ভিডিওতে অ্যানালাইজ করার চেষ্টা করব যে আসলে কোন জিনিসটা বেশি ভ্যালিড, কোন জিনিসটা বেশি লজিক্যাল। সো 1974 সালে ঘটে যাওয়া এই দুর্ভিক্ষ নিয়ে মুজিববাদীরা যেই কথাগুলো বলেন বা তাদের যে মতাদর্শ সেই জিনিসটা একটু জেনে আসি। প্রথমত 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা এই দেশটা বাজেভাবে শোষিত হয় এবং এই 71 সালে পাকিস্তান সেনাবাহিনী এই দেশ থেকে সকল ধন সম্পদ লুট করে নিয়ে যায়, খাদ্যশস্য ভাণ্ডার পুরোপুরি খালি করে দেয় এবং পোশাক, খাদ্য, বস্ত্র, প্রয়োজনীয় প্রতিটা জিনিস তারা লুট করে নিয়ে যায়। যতটুকু থাকে সেটাও রাজাকার বাহিনী লুট করে। সো আলটিমেটলি বাঙালি জাতির কাছে খাওয়ার জন্য খাদ্য ছিল না, পরার জন্য কাপড় ছিল না। এই ক্রাইসিসটা শুরু হয় পাকিস্তানি বাহিনীর এই শোষণ থেকে। পরবর্তীতে আরেকটা জিনিস খুব বাজেভাবে ইফেক্ট করে, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে যদিও মানুষ ছিল কাজ করার মতো, জমি ছিল চাষ করার মতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মানে বন্যা এবং খরা দেশকে এত বাজেভাবে প্রভাবিত করে যে তৎকালীন মুজিব সরকার বিদেশি সহায়তা নেওয়ার পরেও ব্যর্থ হয় মানুষের ভরণ পোষণ নিশ্চিত করতে। মানুষের বেসিক নিড খাদ্য এবং বস্ত্র, এই দুইটা জিনিসের এত বাজেভাবে সংকট দেখা দেয় যে দেশে একটা মহামারী তৈরি হয় এবং এই খাদ্যের অভাবে মারা যায় অসংখ্য মানুষ এবং সরকারি হিসাব মতে প্রায় 27,000 মানুষ মারা যায়। এই তো গেল মুজিববাদীদের দৃষ্টিকোণ, রাইট? এই জায়গা থেকে মুজিব সাহেব একটা কথা বলেন, তিনি 6,000 লঙ্গরখানা খুলেছিলেন বলেই এই মৃত্যুর সংখ্যাটা কমানো গিয়েছিল। হয়তো তিনি এই লঙ্গরখানাগুলো না খুললে এই মৃত্যুর সংখ্যাটা ছড়িয়ে যেত কয়েক লাখে। আচ্ছা, এবার চলুন আমরা জেনে আসি দ্বিতীয় যে পক্ষটা বা দ্বিতীয় যে মতাদর্শটা তারা আসলে কি বলছেন। এই দ্বিতীয় মতাদর্শটা আসলে আমি বলবো যে অন্ধ আওয়ামী লীগ ভক্ত বা যারা মূলত মুজিববাদে অন্যরকম বিশ্বাসী, তারা ব্যতীত প্রত্যেকটা মানুষই প্রায় এই তত্ত্বে বিশ্বাসী। আসলে এই থিওরিটা জানার আগে আমাদের জানা উচিত তৎকালীন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমৃত সেন কি বলেছিলেন। অমৃত সেনের মতে এই সংকটটা উৎপাদন ঘটিত ছিল না, দ্যাট মিনস উৎপাদনের সংকটের জন্য আসলে এই দুর্ভিক্ষটা ঘটেনি। তৎকালীন সময় সরকারের অপকর্ম এবং দুর্নীতি এই সংকটের প্রধান কারণ ছিল এবং এই সংকটটা পুরোপুরি মানব সৃষ্ট ছিল। এত চোরের চোর থেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। তৎকালীন একজন বিখ্যাত কবি ছিলেন রফিক আজাদ। রফিক আজাদ তার কবিতার মধ্যে লিখেছিলেন, ভাত দে হারামজাদা, নয় মানচিত্র খাবো। আসলে তিনি কোট করে তৎকালীন যে সরকার ছিল বা সরকার প্রধান ছিল তাকেই লিখেছিলেন। আসলে যদি সত্যি খাদ্যের অভাবে বা উৎপাদনগত সংকট হতো এটা, তবে তৎকালীন একজন কবি বিদ্রোহের ভাষায় এই শব্দটা কেন বলেন বা এই টাইপের কবিতা কেন লিখেন, বিষয়টা বড় একটা প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায়। এবার আমরা কিছু পরিসংখ্যান নিয়ে কথা বলি। তৎকালীন খাদ্য উৎপাদন নিয়ে যতগুলো প্রতিবেদন হয়েছে 71, 72, 73, প্রত্যেকটা বছর গ্র্যাজুয়ালি বন্যা, খরা, প্রতিটা বিপর্যয় হওয়ার পরেও উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অপর দিক থেকে পুরো বিশ্ব থেকেই নতুন সদ্য স্বাধীন হওয়া একটা দেশের জন্য আসছিল প্রচুর পরিমাণে ত্রাণ। এমত অবস্থায় মুজিব সাহেব নিজেই বলে বসলেন, সবাই পেয়েছেন সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আসলে তিনি জানতেন তার অধীনস্থ যে লোকজন ছিল তারা প্রচুর পরিমাণে দুর্নীতি করছে, কালোবাজারি করছে এবং এই পণ্যের
কালো চোরাচালান করছে। বাংলাদেশে উৎপাদিত পণ্য তখন খুব বাজেভাবে পাচার হচ্ছিল ভারতে। এই পাচার রোধে আসলে তৎকালীন গভর্নমেন্ট কি করেছিল, এটা খুব বড় একটা প্রশ্নের থেকে যায়। যখন মুজিব সাহেব নিজেই স্বীকার করেন যে তিনি একটা চোরের খনি পেয়েছিল, তার অধীনস্থ সবাই প্রায় চুরিতে এবং লুটে মগ্ন ছিল, তিনি আসলে এই লুটটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপই নেননি। সদ্য ক্ষমতা পাওয়া মুজিব সাহেব ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ ছিল যে তার সরকার আমলে খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি মানুষকে এতটা বিরক্ত করছিল বা মানুষকে এতটা অস্বস্তির মধ্যে ফেলেছিল, তিনি তা মোটেও ভ্রুক্ষেপ করছিলেন না। আমি কিছু পরিসংখ্যান থেকে দ্রব্যমূল্যের দাম তুলে ধরি। ৭২ যখন মুজিব সাহেব ক্ষমতায় বসেন তখন চালের মন 40 টাকা ছিল, যা বছর ঘুরতেই 90 টাকায় উঠে যায়। একইভাবে মসুর ডাল, গামছা, লুঙ্গি, শাড়ি প্রতিটা প্রয়োজনীয় জিনিসের দাম 5 থেকে 7 গুণ বৃদ্ধি পায় মাত্র কয়েক মাসের মাথায়। এবং এই জিনিসটা পুরোপুরি হয়েছিল শুধুমাত্র মুজিব সাহেবের অধীনস্থ লোকজনের দুর্নীতি, কালোবাজারি এবং লুটপাটের জন্য। এবং এই বিষয়টা নিয়ন্ত্রণের জন্য মুজিব সাহেব তো নিজে কোনো পদক্ষেপ নেননি। আসলে তার বাস্তব জীবনে একটু ঘুরে আসা যাক যে তিনি ব্যক্তিগতভাবে কিভাবে জিনিসটা দেখছিলেন। যেখানে মুজিব সাহেব বললেন 27,000 লোক মারা গিয়েছে এই দুর্ভিক্ষে, সেইখানে বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই সংখ্যাটা মোটেও 10 লাখের কম নয়। আন্তর্জাতিক গণমাধ্যম যারা বাংলাদেশের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেছেন, তারা গিয়ে তাদের অ্যানালাইজ বা তাদের পরিসংখ্যান বলছে এই দুর্ভিক্ষতে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ মারা যায়। এবং ময়মনসিংহের মতো জায়গায় মানুষ বাচ্চা বিক্রির একটা বাজার তৈরি করে রীতিমতো। তারা সদ্যজাত শিশুদের বিক্রি করার জন্য বাজারে তুলতে শুরু করে। পোশাকের অভাবে নারীরা মাছ ধরার যে জাল রয়েছে সেই জাল গায়ের মধ্যে পেঁচিয়ে নিজের লজ্জা নিবারণ করছিল। খাবারের অভাবে নিজের মা বাচ্চাকে পুকুরে ফেলে দিচ্ছিল। খাদ্যের অভাবে বাচ্চা যখন কান্না করতে করতে মৃতপ্রায় অবস্থা, এমন অবস্থায় বাচ্চাকে বিরক্ত নিয়ে বাবা পানিতে ফেলে দিচ্ছিল। কতটুকু খাদ্য সংকট থাকলে একটা জাতি এমন নির্মম সিদ্ধান্ত নিতে পারে? একটা বাবা, একটা মা এমন বাধ্য হতে পারে যখন তাদের চোখের সামনে তাদের নিজের বাবা, মা, ভাই, বোন, প্রতিটা মানুষ এক এক করে মারা যাচ্ছে। এমন সময় তারা বাধ্য হয় এমন সিদ্ধান্ত নিতে। প্রথমত খাদ্যবস্ত্রের দাম এত বেশি ছিল যা সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে চলে গিয়েছিল। এবং দ্বিতীয়ত খাদ্যবস্ত্রের মজুদি ছিল না। কালোবাজারিরা প্রথমত তো তারা নিজেদের বাসায় খাবার মজুত করত, তাদের গুডাউনে খাবার মজুত করত এবং এই মজুত করা খাবার ভারতে পাচার করত। একটা সময় খাদ্যের দাম বেশি থেকে মানুষ কিনতে পারে না এবং এর ফাইনাল একটা স্টেজ আসে যখন মানুষ টাকা দিয়ে নিজের সর্বস্ব বিক্রি করে, নিজের সন্তান বিক্রি করে দুবেলার খাবার জুটাতে পারছিল না। এই পরিমাণ নির্মম একটা সময় এসে মুজিব সাহেব তার জন্মদিন পালন করছেন। এবং এই জন্মদিনটা কীরকম হচ্ছে? তার 55তম জন্মদিনে 55 পাউন্ডের একটা কেক কেটে তিনি জন্মদিন করছেন। বিষয়টা খুবই অবাকজনক। এবং অনেক আর্টিকেলে আসে যে তার জন্মদিনে তিনি বিদেশ থেকে মদ আমদানি করেছিলেন। বিদেশি মদ দিয়ে সেলিব্রেট করা হয়েছিল তার জন্মদিন। এবং তার ব্যক্তিগত সিগারেট, তিনি দেশীয় কোনো সিগারেট খেতেন না, তার কোটি কোটি টাকার সিগারেট তিনি বাইরে থেকে নিয়ে আসতেন এবং কোটি কোটি টাকার মদ তিনি বাইরে থেকে নিয়ে আসতেন। এক পাশে দেশের মানুষ না খেয়ে মরছে, অন্য পাশে মুজিব সাহেবের মদ এবং সিগারেটের জন্য কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ হচ্ছে। মাত্র মুজিব সাহেবের জন্মদিনটা গিয়েই ছিল, এখনো মানুষ খাবার পাচ্ছিল না। নিজের বউ, বাচ্চা, সর্বোচ্চ সব কিছু দিয়েও দুবেলা খাবার এনশিওর করতে পারছিল না। এমন সময় আসলো মুজিব সাহেবের 2 ছেলের বিয়ে। তিনি তার 2 ছেলেকে সোনার মুকুট পরিয়ে রাজকীয় স্টাইলে বিয়ে করেন। অবশ্য আওয়ামীপন্থীদেরও এই বিষয়ে খুব ভালো একটা মতবাদ আছে। মুজিব সাহেব যে 55 পাউন্ড কেকটি কেটেছিলেন, এটি তিনি সাধারণ জনগণের মধ্যে ভাগ করে দেয় এবং তার বাসায় অনেক মানুষ আসে শুধুমাত্র কেকটা খাওয়ার জন্য। এটা মুজিববাদীদের একটা নীতি বা মুজিববাদীদের একটা পয়েন্ট যে আসলে মুজিব সাহেব তো নিজের জন্য 55 পাউন্ডের কেক আনেনি, তিনি এনেছিল সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণকে ভালোবেসে নিয়ে এসেছিল। কিন্তু বিষয়টা একটু চিন্তা করুন, একটা মানুষ দুবেলা খাবার পাচ্ছে না, কঙ্কালসার কিছু মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে। এমন সময় তারা মুজিব সাহেবের জন্মদিনের কেক খাবেন এবং তার বাসায় বিদেশি মদ দিয়ে মানুষকে আপ্যায়ন করা হবে। আসলে বিষয়টা অনেকটা পলিটিক্যাল সাউন্ড করছে, তাই না?
আমি যতই বলি আমি কোনো পক্ষপাতদুষ্ট কথা বলবো না, তারপর কেমন যেন একটা অ্যান্টি আওয়ামী লীগ ভাইব চলে আসছে না। বাট একটা পরিসংখ্যান বলি, 1971 সালে মানে 1971 সালের ডিসেম্বরে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশে কোটিপতির সংখ্যা হয় 1 লক্ষ, এবং এই সংখ্যাটা 1975 সালে, বিষয়টা আপনি আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ মতাদর্শী বিশ্বাসীদের মতেই বলেন আর আওয়ামী লীগ বিপন্থী বা আওয়ামী লীগের এন্টিথট যারা পোষণ করেন তাদের মতেই বলেন, দুজনই একটা জায়গায় গিয়ে স্থির ছিল যে দেশের ইকোনমি বাজেভাবে ফল ডাউন করেছে, সেটা পাকিস্তানের লুটের জন্য হতে পারে, আওয়ামী লীগ ক্যাডার বাহিনীর লুটের জন্য হতে পারে, বাট যে কারণেই হোক দেশের অর্থনীতি বাজেভাবে ফল করছিল, মানুষ না খেয়ে মরছিল। এমন সময় 1971-এ যেখানে বাংলাদেশ কোটিপতির সংখ্যা ছিল 1 লক্ষ, সেইখানে এই কোটিপতির সংখ্যা গিয়ে দাঁড়ায় 5 লক্ষতে। বাকি 4 লক্ষ যারা কোটিপতি হলো তাদের আয়ের উৎস আসলে কি ছিল? শুধুমাত্র তারা মুজিববাদে বিশ্বাস করত, তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনাটাকে বিক্রি করেছিল, এবং এই মুক্তিযুদ্ধের চেতনার ফল, এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ আমার ব্যক্তিগত সম্পদ, মুক্তিযুদ্ধ আমার বাবার সম্পদ, মুক্তিযুদ্ধ আমার পারিবারিক একটা প্রপার্টি, এই মুক্তিযুদ্ধের জন্য এই দেশটা এসেছে এবং দেশটা আমার একটা পারিবারিক সূত্রে পাওয়া একটা দেশ, বংশীয় দেশ, এটা মুজিববাদের দেশ, এটা মুজিবের দেশ, এই দেশের মালিক মুজিব, মুজিবের 100% মালিকানা দাবির ফলশ্রুতিতে 10 লক্ষ মানুষের প্রাণ যায়, এবং কতটা নির্মম হলে এই 10 লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র না খেয়ে। তৎকালীন মা বোনদের গায়ে ঢাকার মতো একটা কাপড় থাকে না, মাছ ধরা জাল দিয়ে তারা নিজের শরীর ঢাকতে বাধ্য হয়। শুধুমাত্র আমার দেশ আমি স্বাধীন করেছি, আমার বংশীয় দেশ, আমার বাপের দেশ, আমার চাচার দেশ, আমার মুক্তিযুদ্ধ আমিত্বের চিন্তায়। মুজিববাদীরা তখন মনে করছিল তারা দেশটা পুরোপুরি তাদের করে নিয়েছে। বিষয়টি কি আসলে এমন ছিল? বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠ, 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন স্বঘোষিত আওয়ামী লীগ ছিলেন? বড় একটা প্রশ্ন থেকে যায়। মুক্তিযুদ্ধের যেই ভাইটাল পদগুলো আছে, মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার ছিল, তাদের মধ্যে কতজন আওয়ামী লীগ নেতা ছিলেন? কতজন বীরুত্তম আওয়ামী লীগ নেতা ছিলেন? কতজন বীর বিক্রম আওয়ামী লীগ নেতা ছিলেন? কতজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রথম সারির নেতা, কতজন শহীদ ছিলেন? সংখ্যাটা খুবই নগণ্য। যদি মুক্তিযোদ্ধা খুঁজি, খুবই নগণ্য, এবং বর্তমানে যে আওয়ামী লীগ আছে এদের অধিকাংশই রাজাকার বাহিনীতে তাদের নাম ছিল, যারা পরবর্তীতে আওয়ামী লীগ নামক একটা মেশিনে রিফাইন হয়ে, দ্যাট মিনস আওয়ামী লীগ ইজ আ রিফাইনিং মেশিন, যেখানে এক পাশ দিয়ে রাজাকার ঢুকানো হয়, অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়। এই রিফাইনিং মেশিনের তথ্যটা আমি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভিডিও থেকে নিয়েছিলাম। সালাউদ্দিন কাদের স্যারের একটা ভিডিও দেখেছিলাম যে আওয়ামী লীগ একটা মূলত সংগঠন না, এটা একটা রিফাইনিং মেশিন, যেখানে আপনি এক পাশ দিয়ে রাজাকার ঢুকালে অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়। যারা কিনা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের বিপন্থী ছিল, এরাও আওয়ামী লীগের বড় বড় পথে অধিষ্ঠ হয়ে নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে। মুক্তিযুদ্ধের 20 বছর 30 বছর পরে বানিয়ে নেয় নিজেদের নামে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, এবং এই চেতনাকে বিক্রি করে পরবর্তীতে 74 পরবর্তী 25 পর্যন্ত সময়ের বিবর্তনে বারবার তারা মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে দেশটাতে লুটতারাজ করে গিয়েছে, যার ফলশ্রুতি ছিল একটা 74, একটা 2025। সো এই শেষের যে 2-4 মিনিট, এটা আমি পুরোপুরি আমার ব্যক্তিগত অভিমত জাহির করলাম। ব্যক্তিগত অভিমত জাহির করার আগে কিন্তু আমি পুরো প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করেছি। এই সেম প্রেক্ষাপটটা আমাদের 25-এর জন্য, যারা জুলাই যোদ্ধা আছেন, যারা জুলাই যোদ্ধা আছেন তাদের জন্য মুক্তিযুদ্ধ কারো ব্যক্তিগত প্রপার্টি ছিল না। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি না। মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত বাংলাদেশের অসংখ্য সৈনিক ছিলেন, যারা পরবর্তীতে দেশের টানে দেশের জন্য যুদ্ধ করেন। দেশের সাধারণ মানুষ ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, ছাত্র ছিল, এবং অসংখ্য মানুষ ছিল যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না। প্রতিটা মানুষের নৈতিক সমর্থন ছিল বলেই এই দেশটা স্বাধীন হয়। এতগুলো শহীদ তারা প্রত্যেককে আওয়ামী লীগ করতো না। এবং মজার বিষয় হলো, শহীদ বলি, বীরুত্তম বলি, বীর বিক্রম বলি বা বীরশ্রেষ্ঠ বলি, তাদের মধ্যে আওয়ামী লীগের কোনো নেতার নাম নেই বললেই চলে। সো আপনি আসবেন, দেখবেন, জয় করবেন, বিষয়টা পুরোপুরি হাস্যকর।
মুক্তিযুদ্ধ কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে না। মুক্তিযুদ্ধ আমাদের পুরো দেশের। আমি একজন নতুন ভোটার, আমি আমার ভিডিওর শুরুতে আমি বলে রাখি, আমার পলিটিক্যাল ভিউতে আমি এখন পর্যন্ত আমার ভোটটা এনসিপির জন্য রিজার্ভ রেখেছি। বাট ততক্ষণ পর্যন্ত এনসিপির যে সমালোচিত পার্সনরা আছেন, আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই পার্সনদের এগেনস্টে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, যারা কিনা ঠিক সেম মুজিব যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছিল, আপনারা জুলাই চেতনা বিক্রি করছেন, বা যারা জুলাই চেতনা বিক্রি করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, এবং পরবর্তীতে আপনারা এই যেন জুলাই চেতনাটা মুক্তিযুদ্ধের চেতনার মতো একটা বিরক্তির নাম না হয়ে যায়, এই জন্য আপনারা কি করবেন, সেই প্রতিশ্রুতিগুলোর উপরেই মূলত নির্ভর করবে যে পরবর্তীতে আমার ভোটটা কি সত্যি এনসিপির জন্যই থাকবে নাকি অন্য কোনো দলের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার যতটুকু রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ছিল তার বেসিসে মূলত দুর্ভিক্ষ অ্যান্ড পলিটিক্যাল পার্সপেক্টিভটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, আপনাদের সাথে কথা হবে অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।